আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সন্ধ্যার পর আরও দুবার বমি করেছিল মার্জিয়া। অন্তু সোফার উপর চিটিয়ে থাকা কাপড় চোপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়েছে। অন্তি খুব খিটখিটে মানুষ। বিছানায় বসার সময় চাদরে হাত বুলিয়ে বসার অভ্যাস আছে। কিটে প্রেগনেন্সি পজিটিভ এসেছে। তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মার্জিয়া। রাবেয়া প্লেটে করে ভাত আনলেন। মার্জিয়া খেতে অস্বীকার করলো, রুচি নেই তার। অন্তু জিজ্ঞেস করেছিল, নিজে টের পাননি শরীরে অবনতি দেখে? তোমার ভাই আসছে না কেন অন্তু? আমার ভালো লাগছে না, এমনিতেই শরীরটা, তার উপর এই টেনশন। অন্তু মার্জিয়ার কাতর মুখ থেকে নজর ফেরাই গম্ভীর স্বরে বলে, টেনশন না করুন, আব্বু মসজিদ থেকে আসলে বলছি কিছু একটা করা যাবে। আপনি চুপচাপ শুয়ে থাকুন, পারলে কিছু খেয়ে নিন। এই সময় নিজের সাথে সাথে আরেকটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে। রাবিয়া খুব জোর করে কয়েক লোকমা খাবার তুলে দিতে পারলেন মার্জিয়ার গালে। কেঁদে কেঁদে চোখ মুখ বসিয়ে ফেলেছে। দিন শেষে মেয়েটা অন্তিককে ভীষণ ভালোবাসে, এ চিরন্তন সত্য। অন্তু চলে এলো বাইরে। তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছিল। সেদিন একটা গুন্ডা ধরনের নোংরা লোকের সাথে কোথাও যাচ্ছিল অন্তিক। অন্তুর মাথা ভার হয়ে এলো। কি অধপতন অন্তিকের! আমজাদ সাহেবকে তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায়? দিন দিন পারিবারিক পরিস্থিতি এবং সংকটাপন্ন হয়ে উঠছে কেন? আমজাদ সাহেব জামায়াত শেষে ফিরলেন। দুবার আব্বু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্তু। আমজাদ সাহেব গম্ভীর হলেন। কথা কেন এমন গলায় আটকাবে? স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি? চোর বা অপরাধীরা কথা সাজাতে গিয়ে হুমড়ি খায়। তুই কি সেরকম কিছু বলতে যাচ্ছিস? তোমার ছেলে কাল সকালে বেরিয়েছে, এখন অবধি বাড়ি ফেরেনি। মানে প্রায় 1.5 দিন হলো তার পাত্তা নেই বাড়িতে। আব্বু, তুমি চিন্তিত না হও, সে বাচ্চা নয়, চলে আসবে। তবুও তোমাকে জানানো প্রয়োজন বলে মনে করলাম। শেষের দিকে অন্তু সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমজাদ সাহেব তসবি রেখে উঠে গিয়ে পুকুরের পাশের জানালাটা আটকে দিয়ে বললেন, বাচ্চা বোঝাচ্ছিস? আসলে কি আমি এত দুর্বল আর অপদার্থ হয়ে উঠেছি যে ছোট ছোট বিষয়গুলো নিতে পারছি না আজকাল? তেমনটা নয়, কিন্তু একের পর এক যা হচ্ছে। এটাকেই তবে জীবন বলে অন্তু। যখন দেখবি জীবন সমতল রাস্তায় বেশ আরামে গড়িয়ে গড়িয়ে দুলদুলিয়ে চলছে, তখন বুঝবি তুই স্বপ্নে আছিস। অল্পক্ষণের মাঝে ঘুম থেকে জেগে উঠবি, কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা, যার পদে পদে বাঁক, উঁচু নিচু খাদ, আর যে কোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি। এসবে যেদিন ভয় পাবো তার আগে আমি মাটির তলায় শায়িত হয়ে যাব। অন্তু চেপে চোখ জোড়া বন্ধ করে ফেলল, বিড়বিড় করলো, প্লিজ আব্বু, প্লিজ চুপ করো, কিছু হয়নি, হবেও না। আমজাদ সাহেব বের হবার মুহূর্তে অন্তু কোথ থেকে দৌড়ে এসে হাত চেপে ধরল হুড়মুড়িয়ে। আমজাদ সাহেব গোমরা মুখে বললেন, পাগলামি না করে ঘরে গিয়ে পড়তে বস। সেদিন পরীক্ষা দিয়ে এসে 2 দিন বেশ ফাঁকিবাজি করেছিস। আমি এক্ষুনি ফিরে আসবো। আমিও কি এখনই ফিরে আসবো, একটু ঘুরে আসি, চলো। বড় হোসনি? আর কবে বড় হবি? আমি কি শখে যাচ্ছি যে পিছু নিতে হবে? আব্বু, তুমিই বলতে সন্তান বাপ মায়ের কাছে কোন কালে বড় হয় না। সে আমি যত বড়ই হই, আমার বয়স যতটুকু বাড়ছে তোমারও বাড়ছে। সুতরাং তোমার তুলনায় আমি যা তাই রয়ে গেছি। কিন্তু ঠিক বলেছি না? অন্তু চাইল রসিকতার মাধ্যমে আব্বুর টেনশন কম করতে। আমজাদ সাহেব হার মানলেন। মৃদু ধমক দিয়ে বললেন, চাদর নিয়ে আয়, যা, ঠান্ডা লাগে না গায়ে? অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল। পাশের দোকানদার জানালো কাল থেকে দোকানই খোলেনি। এরপর বেশ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়েছিল দুজন রাস্তার পাশে। অন্তু ঠিক বুঝতে পারছিল না আব্বুর অভিব্যক্তি। গম্ভীর মানুষদের এই এক সমস্যা, তাদের উত্তেজনা বা শান্তভাব সবই একরকম চুপচাপ। বুঝতে পারছিল না কি করে পরিস্থিতি সামলে নেওয়া যায়। অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানেই আসেনি। তাহলে কোথায় গিয়েছে? এখন কোথায় খুঁজবে ওকে? কোথায় যেতে পারে? অবচেতন মস্তিষ্কে থেকে থেকে নেতিবাচক ভাবনা উকি মারছে। অন্তু ধমকে তাদের ভেতরে পাঠালো। আমজাদ সাহেব আচমকা শক্ত করে চেপে ধরলেন অন্তুর বাম হাত খান। অন্তুর মনে হলো
সে এবার এই গোটা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেলতে পারবে নিমিষেই। তাতে তার গায়ে একটু আঁচড় লাগার সম্ভাবনা নেই আর। চোখ বুজে দুটো শ্বাস ফেলল, বলল, আব্বু। আব্বু, তোমার ছেলের দুটো কলেজ লাইফের বন্ধুকে চিনি আমি, তুমিও তো চেনো। আব্বুর হাত ধরে রাস্তা পার হলো অন্তু। চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে। আমজাদ সাহেব অন্তুর হাত ছাড়লেন না এবং বাম হাত দ্বারা চাদর কাঁধে তুলে দিয়ে একটা ধমক দিলেন। সর্দি লাগলে 1 পয়সার ওষুধ কিনে দেব না, মনে রাখিস। ভালোভাবে চাদর জড়িয়ে নিয়ে গায়ে, ঠান্ডা কিন্তু কম নয় বাইরে। বন্ধুরাও এখন সংসারী হয়ে গেছে। পুরনো শিক্ষককে দেখে ব্যস্ত হয়ে পড়ল। আমজাদ সাহেব সকলের অনুরোধ নাকচ করে কেবল অন্তিকের খোঁজ করে বিদায় হলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও বিশেষ ফায়দা হলো না। এখনও অন্তিকের নম্বর দুটোই বন্ধ। দুজন রাস্তার পাশে উঁচু ফুটপাতের ধারে বসল। অন্তুর বুক কাঁপছে। চুপচাপ বসে থাকা আব্বুর মনে কি বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইল। খুব করে মনে হলো যদি সে ম্যাজিক জানতো, এখনই অন্তিককে এনে সামনে দাঁড় করাতো। এরপর এক লহমাই ভেঙে দিত বাপ ছেলের মাঝের কঠোর দেওয়ালখানা। বুকের ভার সহ্য হচ্ছিল না ওর, অসহায় লাগছিল খুব। কেন সে পারে না আব্বুর পেরেশানির সহজ সমাধান হতে? সমস্যাগুলো তার নাগালের মাঝের হয় না কেন? বেশ কিছুক্ষণ চুপচাপ দুজন পাশাপাশি বসে রইল। রাস্তার ওপাশে ফুটপাতে ভাবা পিঠা বিক্রি হচ্ছে। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, পিঠা খাবি? অন্তু তাকালো আব্বুর দিকে, অল্প হাসলো। মানুষটা বরাবর নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে। এই যে জগতের কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না। দিন শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত জটিলতা এবং দেনা পাওনা ঘাড়ে করে বসে আছে। তবুও যেন মনে হয় না তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে। অন্তু মাথা নেড়ে বলল, আব্বু, হুম। থানায় একটা জিডি করলে হয় না? আমিও ভাবছি। থানায় একটা সাধারণ বিবরণে ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়ালো। আমজাদ সাহেব ফোন করলেন কাউকে। অন্তু ইশরায় জিজ্ঞেস করলে বলেন, মুস্তাকিনকে জানিয়ে রাখি। অন্তু আর কিছু বলল না। তার মনে হলো খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করার কারণে সে শুধুই এত বেশি ভাবছে। টিকিট কাউন্টারে টুকটাক ভিড়। রাজধানীর শহর বলে কথা। হাত ঘড়িতে সময় দেখল জয়, 11:53 বাজে। সে ফ্ল্যাট থেকে বের হয়েছে 11:15টার দিকে। এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়েছে। দৌড়ে বাসে উঠল। এত রাতেও সবগুলো সিট বুক। তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে। মেয়েটা জানালার ধারে বসে আছে। জয় গিয়ে দাঁড়িয়ে কাঁধ থেকে ব্যাগ খুলতে মেয়েটা উঠে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে উঠল, একদম এখানে বসবেন না, আমি আপনার পাশে বসে যেতে পারবো না। এখানে বসবেন না আপনি, আমি বসতে দেব না। আর কোনো সিট টিট ফাঁকা নেই, দুজনের বসার জন্য যথেষ্ট জায়গা আছে 2টা সিটে। আপনি বসেন, অসুবিধা হবে না। বললাম না আমি আপনার পাশে বসে যাব না, যেতে পারবো না। কোনো ছেলে মানুষের পাশে বসে আমি অন্তত রাতে জাননি। চুপ কর শালি, চুপ। গলার ভেতরে এক খাবলা টিস্যু গুঁজে দেবো আর 1 ফোঁটা আওয়াজ গলা দিয়ে বের হলে। চুপ থাক শালির মেয়ে। সকলে উঠে দাঁড়ালো। হেল্পার এগিয়ে এলো। জয় দাঁত খিচে বলল, ওই চিংড়ি, নাম তুই, নাম। নেমে যা বাস থেকে। মেয়েটা কেঁপে উঠল। জয় আঙ্গুল নাচিয়ে ইশারা করলো, বের হ, সিট থেকে বের হ, বের হ। নাম, যা তোর সিটের। তুই আমার পাশেও দূর, তোরে আমি এই বাসেই যাইতে দিব না। মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙ্গুল চাপলো। চুপচাপ নেমে যা, নয়তো একটা লাথি মেরে নামিয়ে দেবো। পড়ে যাবি, মাজা টাজার নকশা পাল্টে যাবে। হেল্পার কিছু বলতে আসলে জয় থামালো। তুই চুপ থাক, ওইদিকে সরে দাঁড়া। ওকালতি করতে আসলে বাসটা পেছন দিয়ে ভরে দেবো একদম। শালা মেয়েটার দিকে ফিরে বলল, শালি ভদ্রতা মারাও, ভদ্রতা শেখাস আমারে? যে কোনো ছেলের পাশে বসে যেতে পারে না সে রাত 12টার সময় একা যাতায়াত করে? হ্যাঁ, পাগলে থাপড়ায় আমারে? ভাতের বদলে খড় খাই? ভদ্রতাকে কোনো মতো সম্মান দিতে ইচ্ছে করলেও ভদ্র সাজা বিষয়টা হজম হয় না আমার। তোরে দেখা লাগতেছে না তুই বিপদে পড়ছস কোনো। তার মানে স্বেচ্ছায় রাত দুপুরে একা সফর করবার পারো
আর ছেলে মানুষের পাশে বসতে পারো না? তোর মতো বালডারে লারে কোন শালা? আমারে দেখা কি বাল বেটা মনে হয় যে তোর পাশে বসলে এই সুরসুরি উঠে যাবে? সুশীলা নারী তুমি? শালি আমার নাটক! তোরে আমি সিনেমা দেখাই, দাঁড়া। পকেট থেকে মানিক ব্যাগ বের করে বলল। দে টিকিট, দে দে টিকিট দে তোর। জয় টিকিটের দাম মেয়েটার হাতে শক্ত করে গুজে দিয়ে টিকিট কেড়ে নিয়ে সিটে ফিরে এসে বসলো। হেল্পার তখনও দাঁড়িয়ে। জয় সিটের গা এলিয়ে দিয়ে চোখ বুজে বলল, আপনার আবার কি সমস্যা? মাথা কাজ না করলে বাসের দরজার সাথে জোরে করে মাথাটা ঠুকে দেন, ক্লিয়ার হয়ে যাবে। 2টা সিটি এখন আমার, এবার গাড়ি ছাড়েন, এমনি পৌঁছাতে সকাল হবে। হেল্পার ভয়ে পড়তে পারল না। গাড়িতে অ্যালকোহল অ্যালাউড না। বাসের লাইট অফ হলে জয় শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে দুটো চুমুক দিয়ে গলা ছেড়ে গান ধরল। ফজরের আজানের সময় বাস দিনাজপুরে প্রবেশ করলো। অন্ধকার ভালো করে কাটেনি, তার উপর ঘন কুয়াশার আচ্ছাদনে এক হাত দূরের পরিবেশ স্পষ্ট দৃষ্টিগোচর হবার জন্যে। জয়ের শরীরে শীত নেই, কনকনে শীতও দরকার পড়লে ডাবল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমাই। ফ্যানের শব্দ না কানে এলে ঘুম ভালো হয়নি। পুরো ক্যানে কোনো মতো নেশা হয়। এখনও বেশ খানিকটা তরল বাকি ক্যানে। মাথা ঝিমঝিম টের করছে। নেশা পুরো না হলে কঠিন হ্যাংওভার চড়ে। হাঁটতে গিয়ে পা টলছে। নিচের তলার পুরোটা জোরেই হামজার স্টিল ওয়ার্কশপ। সেটা পেরিয়ে দোতলা সিঁড়ি ভেঙে দরজায় টোকা দিল। কলিং বেল চাপার আগেই যেন হুট করে দরজাটা খুলে যায়। জয় চমকে গিয়ে আবার সামলালো নিজেকে। তরু দাঁড়িয়ে আছে দরজা খুলে। ভেতরে ঢুকে কাঁধের ব্যাগ নামিয়ে জিজ্ঞেস করলো, ঘুমাসনি তুই? জবাব দিল না তরু। জয় জানে সারাত এভাবেই বসার ঘরে দরজার কাছে বসেছিল তরু। জয় জেলার বাইরে গেলে যেদিন ফেরার কথা থাকে দরজার কাছে থাকে। জয় আসলে যাতে দরজা খুলতে দেরি না হয়ে যায়। খাবার কি আছে রে? ক্ষুধা লাগছে, ভাত দে। তার আগে একটু গরম কালা কফি দে, গা গুলায় আসতেছে, আবার খিদাও লাগতেছে। ছোট মাছ রান্না আছে। বাঙালি জাতিটা যেরকম বালের জাত, খাওয়া দাওয়াও বাল মার্কা। ওই জিনিস খাই আমি? তাহলে ডিম ভেজে দিই। নর্মাল ফ্রিজে অল্প একটু মাংস রান্না আছে, গরম করে দিই ওটা। সকালে ভালো খাবার দেব, এখন এটুকু নিয়েই চালান। কমন বাথরুমে ঢুকলো জয়। পা ফসকে যেতে চাইলো একবার, তরু খেকিয়ে উঠল। এসব কচু না গেলে কি খুব অসুবিধা হয়? ধরবো আমি? না তো, মাতাল হই নাই আমি, একদম ফিট আছি। তুই তাড়াতাড়ি কফি বানা, তার আগে আমার গামছা দিয়ে যা। এটা গোসল করার সময় হলো? আজে বাজে জিনিস গেলবেন আর বেখাপ্পা সময় গোসল করে সর্দি বাঁধাবেন? সভ্য হয়ে নিয়ম মেনে কোন শালা বড় লোক হইছে? আমি এত অসভ্য হয়েও বড় লোক? কফি পড়ে রইল ওভাবে। জয় গোসল করে বেরিয়ে সোজা এসে খাবার টেবিলে বসলো। এই পৌষের শীতে ভোর 5টার দিকে গোসল করে কেউ এত নির্লিপ্ত থাকতে পারে? তরু নাক কুচকালো। খাবার দিয়ে চলে যাবার সময় জয় ডাকলো, এ চেয়ারে বস। আপনি খান, আমি ঘুমোবো। তুই তো রাতে খাসনি। খাইনি মানে? বাংলা কথা বুঝিস না? আমি আসলে খাবি, তাই খাসনি। আপনি খান। তুই না বললেও খাবো আমি। বসে পড়, প্লেটে খাবার নে, একা একা খাইতে ভাল লাগে না আমার। খেতে খেতে একবার তাকালো জয় তরুর দিকে। নির্দ্বিধায় সুন্দরী মায়াবতী উপাধি পাওয়ার যোগ্য তরু। আজ এই নির্ঘুম রাতের শেষে জয়ের ক্লান্ত আধোমাতাল চোখে আরো সুন্দর দেখতে লাগছে। তার যত্নের কেউ নেই কোথাও তরু ছাড়া। হুট করেই চোখে ধরে গেল জয়ের। সে চোখ নামালে তরু তাকালো। ভেজা চুল, পরনে সাদা লুঙ্গি, ঘাড়ে গামছা, মাথা নিচু করে খাচ্ছে আর পা দোলাচ্ছে জয়। তরু দেখার মাঝেই হুট করে বলল জয়, এভাবে তাকিয়ে থাকিস না, তোর নজরের প্রেমে ট্রেমে পড়ে গেলে শেষে জাত যাবে। তরু হেসে ফেল, মাথা নুইয়ে নিল। জয় দেখল স্নিগ্ধ হাসি তরুর। মেয়েটা চঞ্চল, তবে তার সামনে আসলে খুব গুছিয়ে নেয় নিজেকে। একজন কর্তব্যপরায়ণ নারী হয়ে ওঠে। শেষ রাতে তাদের এই নৈশভোজের অভ্যাস খুব পুরনো। প্রেমে পড়ার হলেই কবেই পড়তেন। আপনার আসলেই ভালোবাসা আসেনি কোনো দিন আমার প্রতি? ভালোবাসা জিনিসটা আমার সিস্টেমের বাইরে, ওসব বুঝি না আমি।
তোর ওপর কোনোদিন ভালোবাসা আসেনি, তবে মায়া আছে একটা। মায়া? তা কেন? সেবা যত্ন করিস, তার ভাড়া। রসিক হাসি হাসে জয়। তোর স্মিত হাসে, চোখ ফেরায় না। খানিক পর জয় আনমনে বলে, কারণ আমারে কেউ কোনোদিনও নিঃস্বার্থ ভালোবাসে নাই, ভালোই বাসে নাই। আমার মনে হয় তুই একমাত্র একটা পাগলি যে কিনা বিনা স্বার্থে কোনো উদ্দেশ্য ছাড়া মনোযোগ ও ভালোবাসা দিয়েছিস। চালাক হ তরু, প্রতিরোধ গড়ে তোল আমার বিরুদ্ধে, বিদ্রোহ কর বিদ্রোহ। জয়দের ভালোবাসতে নেই। খালু আপনাকে? জয় হেসে ফেল কেমন করে যেন। অর্ধেকটা খাবার ভর্তি প্লেটের মাঝে পানি ঢেলে হাত ধুয়ে ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আমি বিশাল বড় লোকের স্যাংরা। কথাটা বলে চোখ মারল জয়। বাপের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি। এমনিতেও আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না, তাতে আমার পর সব কিছু অটোমেটিক্যালি আমার পালনকারীদের হয়ে যাবে। যেটাকে তুই তাদের ভালোবাসা বলতে চাইছিস, সেই তথাকথিত যত্ন আমি রাস্তার কারো কাছেও পেতাম। আমার নামে আমার ধোকাবাজ বাপমা মোটা অঙ্কের গুদাম রেখে গেছে। কিন্তু হামজা ভাই? জয়ের হাসিটা এবার রহস্যজনক দেখতে লাগলো। ঘাড়ে হাতের তালু ঘষে বলল, ভালোবাসার প্রশ্রয়ের মাঝের পার্থক্য তুই বুঝিস না? না, আমিও বুঝতাম না। মাঝখানে একটু থেমে দুবার মাথা ঝাঁকি দিল জোরে করে। ঝিমঝিম করছে মাথাটা, সামলে বলল, ভালোবাসায় প্রশ্রয় কম থাকে, খুব কম। সেখানে কঠোর শাসন থাকে, আবার ক্ষেত্র বিশেষ প্রবল ছাড়। রাস্তার অপরিচিতকে তুই ধরে শাসন করতে যাবি না। যার উপর টান লাগে, মায়ার টান, যেইটারে তোরা ভালোবাসা বলিস, তারে মানুষ শাসন করে। আমার কেউ কোনোদিনও শাসন করে নাই। তরু কেঁপে উঠল নিজের অজান্তে। জয় কখনোই নিজেকে নিয়ে বলে না, কোনোভাবেই না। জয়ের উদ্ভট হাসির সাথে এমন সব কথাগুলো খুব পিচ্ছে। আমি যখন একের পর এক সিগারেট ফুঁকে যাই, হামজা ভাই কোনোদিনও ধমক দিয়ে বলে নাই সিগারেট ফেল আর ছুবি না। ক্লাস 8-এ প্রথমবার সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালাইছি, তখন গলা খুব জ্বলতো। একবার ধোয়া গেলার সময় গলা দিয়া পুড়তে পুড়তে যেত নিকোটিন। কেউ সেদিন চটাং করে একটা থাপ্পড় মেরে কেড়ে নেয় নাই সিগারেটটা। গলা পুড়েছে, আমি ধোয়া টেনে গেছি। এক সময় সয়ে গেল, আর ছাড়তে পারলাম না। হামজা ভাই জানলো, কিন্তু কিছু বললো না। কলেজে ওঠার পর দেখতাম বন্ধুরা ইচ্ছে মতো চুল কাটতে পারে না, বাপ নাকি মারবে। আমি যেমন খুশি, যেভাবে খুশি, যা খুশি করে বেড়াতাম। সবাই আমায় এই জন্য লিডার মানতে শুরু করলো। আমি ওদের কাছে স্বাধীন চেতা ভাবের গুরু হয়ে উঠলাম। তখন মনে হতো, শালার আমারই তো জীবন, আর কি লাগে? সবগুলো শালা দুর্ভাগা। কি জীবন ওদের, ইচ্ছে মতো কিছু করতে পারে না, বাপের গোলাম সবগুলা খবিস। টেবিলে ঝুঁকে পড়ে ঘাড় মুচড়ালো এদিক ওদিক। পরপর চোখের পাতা ঝাপটালো কয়েকবার, চোখ বুজে হাসলো আবার। পরে বুঝলাম ওদের মতো দুর্ভাগা আমি চাইলেও হতে পারবো না। ওরা দুর্ভাগা কারণ ওদের বাপ মা আছে। চুল কেটে বাড়ি গেলে বাপে মারে, মা গাড়ি দেয়। সিগারেট টানলে বাপ জানলে খবর খারাপ হবে। আমার এইসব হওয়ার চান্স নাই, কারণ আমার তো বাপ মাই নাই। কে মারবে, গালি দেবে? আমাকে শাসন করার তো কেউ নাই। আমি সিকান্দার, আমি বাদশাহ। টেবিলের এক কোণে কফির মগ রাখা ছিল। কফি ঠান্ডা শরবত হয়ে গেছে, তাতে চুমুক দিয়ে বলল, রাত করে বাড়ি ফিরলে হামজা ভাই জানলে 2-4টে গালি দেয় মুখে, কিন্তু তা ভয় পাওয়ার মতো না। মাল গিলে ঢুলতে ঢুলতে বাড়ি ঢুকলে আমি যত্ন করে ঘরে তুললে শুইয়ে দিয়ে যায়। আমার বন্ধুরা বলতো রাত 11টার সময় বাড়ি ঢুকলে মা নাকি বাপের কানে অভিযোগ লাগায়। পরে বাপ পেদানি দেয় ইচ্ছে মতো। মা যাদের উপর চরম রাগ হতো আমার মামি তো রাগ করে না। আমি শেষ রাতে বাড়ি ফিরলেও দিব্যি হাসি মুখে দরজা খুলে চুপি চুপি ঘরে তোলে আমায়। আমার মাও নাই, ভয়ও নাই। কেন এত সুখ পেয়েছি বলতো আমি? কারণ আমার অপরাধ আর বখাটেপনা দেখে 2 গালে কষে 2 থাপ্পড় মারার মতো বাপ নামক বিপদটা ছিল না আমার। চুল বড় করে কাটলে তা ছোট করে কেটে আসার, ফের আবার সেলুনে পাঠানোর জন্য মা নামক ঘ্যানে রেডিও ছিল না আমার। দিন দিন পাওয়ার আর জিদ সমান্তরাল ভাবে বাড়ছে খালি। মামার সাথে চাকরের মতো ব্যবহার করেও কোনোদিনও একটা ধমক খাইনি। ডান কানে তর্জনী আঙ্গুল টেকে ঝাঁকালো। দুবার চোখ ঝাপটে মুচকি হাসলো আবার।
প্রতি মাসে ব্যাংক থেকে আমি যে পরিমাণ টাকা উঠাই তার এক ভাগও লাগেনি আমার কোনোদিনও, এত আয়েশ করে চলার পরেও। বাকিটাই বাড়ি খেয়েছে। আমায় কোনোদিনও শাসন করা হয় নাই, আমারে ভালোবাসা হয় নাই। অর্থাৎ একজন মানুষের জন্য তার আশেপাশের মানুষের ভালোবাসার প্রকার ভিন্ন। হামজা ভাই আমার প্রশ্রয়দাতা, কিন্তু ওই যে আর 5 জনের মতো ধমক থামক টাইপের ভালোবাসা পাই নাই আমি। তোর মনে হলো জয়কে দেখে যতই মনে হোক সে মাতাল হয়নি, সে বেশ ভালো রকমের ভিনজেট কন্ডিশনে আছে, নয়তো তার উপর বোমা মেরেও একটা দুঃখের বা ব্যক্তিগত আলাপ বের করার উপায় নেই। সে বিড়বিড় করে বলল, সব বুঝেও কেন খারাপ হলেন আপনি? জয় উঠে দাঁড়ালো, পরে আবার চেয়ার কোনোই রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলল, খারাপ হয় না তরু, খারাপ জন্মায়। উল্টো বললেন, খারাপ হয়ে কেউ জন্মায় না, পরের জীবনের ধারায় তারাই খারাপ হয়। ও, ভুল বলেছি? তাইলে হবে হয়তো তাই, কিন্তু আমার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নাই। আমি খারাপ তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। মাথা ঝুঁকিয়ে খানিক চুপ থেকে আবার অন্য স্বরে বলল, যখন খারাপ হয়েছি তখন বুঝি নাই, আমায় কেউ ভালো হতে বলে নাই, অথবা খারাপ হওয়া থেকে আটকায় নাই। তা বুঝলাম তো এই তো সেদিন। মানুষ 18 বছরে ম্যাচিওর হয়, আমি 25-এর কোঠা পেরিয়েও ঠিক মতো কিছুই বুঝিনি। যা বুঝেছি তা বোঝা ঠিক হয়নি। আপনি বিয়ে করবেন না? করলে তোকে করতাম, যত্ন তো কম করিস না আমার। কিন্তু বাইরের থালায় স্বাদ শেখে বেড়ানো পাবলিক আমি, শুধু শুধু কাউকে ঘরে তুলবো ঘর পাহারা দিতে? তাছাড়া ভালো না বেশে বিয়ে করা ঠিক না। আমি কারো প্রেমে পড়ি নাই কোনোদিনও। তুই মায়ায় বাঁধিস, কিন্তু আমি জানি ওইটারে ভালোবাসা বলে না। তোর যত্ন মনোযোগ আমার উপর অপরিহার্য তরু, তুই সারা দিন চলে না। কিন্তু কেন যে তোকেও ভালোবাসতে পারলাম না? ভালোবাসলে সত্যি বিয়ে করে বাড়ি নিয়ে যেতাম। শালা আমার আর উন্নতি হবে না রে। মায়া কেন লাগে? দয়া হয় আমার উপর, তাই না? দয়া না, মায়া। মায়া কেন আছে? আমিও অনাথ, তুই বাপ মা থেকেও অনাথ। সরে সরে খালাতো ভাই, খাওয়া শেষ করে একবার রুমে আয়। তরু জয়ের রুমে ঢুকলো। মিনিট 5 পরে জয় জানালার ধারে দাঁড়িয়ে সিগারেট টানছিল। বোঝার উপায় নেই জয়কে মাতাল নাকি স্বাভাবিক, কিছুই বোঝা যাচ্ছিল না। তরুর উপস্থিতি টের পেয়ে বিছানার উপর থেকে একটা ব্যাগ তুলে তরুর দিকে এগিয়ে দিল। এবার চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যাবি, উইদাউট এনি প্যান প্যান। তরু দেখলো ভেতরে একটা নীল শাড়ি, ঢুকরে কান্না পেল। মাঝে মধ্যে এত নিষ্ঠুর আর রহস্যজনক লাগে জয়কে। কি বলে কি করে বোঝার উপায় থাকে না। জয় বারবার জিজ্ঞেস করে কেন তরু ভালোবাসে জয়কে। তরু জানে না তা ভালোবাসে কিনা, তবে জয়ের কথায় আজ সে নিজের অনুভূতির নতুন নাম পেয়েছে, মায়া। হ্যাঁ, মায়াই বটে, নয়তো কি। ছেলেটার জন্য অসীম মায়া লাগে তরুর। তরু জানে জয় নোংরা, আবার সে এটাও মানে সে নিজেও নোংরা, তাই জয়ের প্রতি এই মায়া। হোক সে নোংরাই, তবে এখন যেমন মন চাইছে শক্ত ওই বুকে উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়তে, অথচ অনুমতি নেই প্রকৃতির। শায়নি উদ্দীপনাবাহী সংবেদনশীল কাঠামোর। শুক্রবারের সকাল, রাতে জিডি করে আসা হয়েছে, কিন্তু কোনো খবর নেই। তবু কেন যেন অন্তু আশাহত হতে পারছিল না। তার মনে হচ্ছিল সব ঠিক হবে, কিছুই হয়নি। আমজাদ সাহেব বাজারে গেলেন, তখন সকাল 10টা। অন্তু বসে পড়ছিল শীতের সকালের তপ্তহীন রোদে। যাওয়ার সময় আমজাদ সাহেব অন্তুর পাশে বসে ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিয়েছিলেন। রাবিয়া রসুন পেঁয়াজ কেটে রাখলেন সেই রোদে। মার্জিয়াকে আর ডাকা হয়নি, সারাত নিশ্চয়ই না ঘুমিয়ে সকালের দিকে ঘুমিয়েছে এই শরীরে। ঘড়ির কাঁটা যখন দুপুর 12:30, আমজাদ সাহেব এলেন না, অথচ ওনার ফেরার কথা বড় জোর 11:30। চারিদিকে জুম্মার আজান ফুরিয়ে এলো, তিনি ফিরলেন না। অন্তু বারবার করে গেটে গিয়ে এগিয়ে থেকে এসেছে, আব্বু দেখা না পেয়ে ফিরে এসেছে। রাবিয়া অতিষ্ঠ হয়ে বসেছিলেন। সময় পেরিয়ে দুপুর 2টো বাজলো, আমজাদ সাহেব এলেন না। অন্তুর ভাবনা টনক নড়ল। সে কমপক্ষে 20-25টা কল এতক্ষণে করেছে আব্বুর নম্বরে। বারবার বন্ধ বলার পরও চাঁদিকে দাঁড়িয়ে থেকে এলো। দূর রাস্তার মোড় অবধি চেয়ে রইল কতক্ষণ। আমজাদ সাহেবের পাত্তা নেই। রোদ গায়ে লাগছিল না অন্তর। সে দাঁড়িয়ে রইল ছাদের রেলিং ঘেঁষে, ঘোলা চোখে। মনটাকে কেটে ভেতর থেকে আলাদা করে ফেলতে ইচ্ছে করলো।
আজে বাজে চিন্তারা ভিড় করছে সেখানে, খুব জ্বালাতন করছে। দুপুরে রান্না হয়নি, খাওয়াটাও হয়নি। সকালে আব্বুর সাথে বসে ঘি আলু ভর্তা দিয়ে আম্মুর হাতের খিচুড়ি খেয়েছিল। ছটফটানি বাড়ল যখন সন্ধ্যা হলো। সময়ের আবর্তন রাত 10টার কাটা অতিক্রম করলো। আমজাদ সাহেব বাজার থেকে ফেরেননি তখনও। খুব লম্বা বাজার করছেন। অন্ধকার চারপাশ, পূর্ণচাঁদ আকাশে। ছাদে দাঁড়িয়ে থেকে অন্তু খুব হিংসে হলো এই আলোকিত চাঁদকে। আব্বু ফিরল না এখনো, তার খোঁজ তো চাঁদ রাখেনি, বরঞ্চ জলজল করছে আকাশ পানে। স্বার্থপর খুব চাঁদটাও। অন্তুর দুঃখে সে একটুও দুঃখী নয়। অন্তু চেয়ে রইল পাড়ার সরু গলির মোড়ে চেয়ে। বারবার চোখ ভেসে উঠছে আমজাদ সাহেব বাজারের থলে হাতে সরু রাস্তাটাতে ঢুকছেন। হ্যালুসিনেশন হতে থাকলো অন্তুর। আমজাদ সাহেব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বাজারের ব্যাগ অন্তুর হাতে ধরি গম্ভীর স্বরে বলছেন, আরে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। আমি কি বাচ্চা ছেলে? এত চিন্তা করতে হবে কেন তোর? ফোনের চার্জ ছিল না, বন্ধ হয়ে আছে। বাড়িতে শুধু 3 জন মেয়ে মানুষ। রাত 12টার দিকে রাবেয়ার চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেন দরজা আটকাতে গিয়ে আরও কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায়। আব্বু আসলো না। জানালার ধারে বই নিয়ে বসে জানালাটা খুলে দিয়েছিল। রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করছেন জানালা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে, তা যেন শুষে নিচ্ছিল অন্তু। এক দৃষ্টিতে চেয়েছিল বাইরের অন্ধকার কুয়াশা আচ্ছন্নতায়। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলো যেন আগুনে তুষারের সিটা পড়ছিল। অন্তিক আজ 3 দিন বাড়ি ফেরেনি। আপু সকালে বেরিয়েছে, রাত 2টো বাজলো, সেও ফিরল না। অন্তুর কান্না পাচ্ছে কি, আবার কখনো শব্দে উঠছে চোয়াল। নানাভাবে ভেবেও কোনো রকম ব্যাখ্যা করতে পারেনি অন্তিক কোথায় গেছে, আব্বু আসছে না কেন। রাবেয়া সেদিন অন্তুর ঘরে ছিলেন, কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বে একটা মোনাজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল। বাইরের রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাক প্রকট হয়ে এলো, তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাত হয়ে শুয়েছেন কোনো রকমে। অন্তু কম্বল তুলে দিলেন ওনার গায়ে। এরপর 3-4 বার আব্বুর নম্বরে ডায়াল করলো, রিসিভ হলো না। অজু করে এসে তাহাজ্জুদের নামাজে বসেছিল। তখন রাত 3টা ছুঁই ছুঁই। নামাজে খুব বিঘ্ন ঘটছিল, কেন জানি কান্নারা বাদ মানছিল না। কান্নার তোড়ে সিজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভেতর কয়েকবার দম আটকালো। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে, তবে বুকে তুমুল ঝড় উঠেছে। কঠোর আশকরা নেচে নেচে কী সব অলক্ষণে কথাবার্তা বলতে চাইছে। জয় এসেছে তা হামজা জানতে পারল সকাল 10টার দিকে। জয় রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিটপটাং হয়ে পড়ে থাকার কথা। বেডসাইড টেবিলের ওপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে, বিছানায় কম্বল জড়ানো, হাতঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। তার মানে জয় আশেপাশে কোথাও আছে। দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকতো। তরুকে ডাকলো হামজা, তরু এলো না। গলা উঁচিয়ে জবাব দিল, জয় কখন এসেছে? কাল রাতে? ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকেই বের হয়ে গেল, বলে গেল এক্ষুনি আসবে, আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো, 1 কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করে বলল, আসছি। হামজার মনে পড়ল আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আর 2-3 দিন বাকি নির্বাচনের। চারিদিকটা এতটা ঠান্ডা থাকার কথা না, থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখনো হাসপাতালে দৌড়াদৌড়ির উপর আছে। লোক মারফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবেলার জন্য, তবে হাঙ্গামা নির্বাচনের পর হলে সুবিধা হয়, আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা, আজ যাবে না কেউ বাড়ি? না। আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফি গরম ঠোঁটে লেগে নড়ে চড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনারা এবার এত তাড়াহুড়া কিসের? ঠান্ডা হতে তো ঘন্টাখানেক সময় লাগবে না। গম্ভীর স্বরে কথাটা বলল, তাতে অল্প একটু অভিমানও শুনতে পেল হামজা। অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না।
নির্বাচনের মুহূর্তে সকলের মনের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও তৈরি হও। যাব না আমি। আর এমনিতেও মাঝহার ভাই বাড়িতে আসেননি এখনো। এই জন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতেও ওই বাড়িতে যাবার অনুমতি পাবে না। তৈরি হয়ে নাও। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান। ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলছে দিন দিন। তা বুঝতে পারছেন না আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনোদিন, এটা ভাবতেও নিজের উপর ঘৃণা লাগে আজকাল। দয়া করছেন আমার উপর। ও বাড়ি নিয়ে যাবার অফার করে। যথাসম্ভব অতিষ্ঠ ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে বলল, অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়ে বলল, নিজেকে চেনা যতটা মুশকিল তার চেয়েও বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদরের আচরণ পেয়ে বড় হয়েছ। ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধি সীমাবদ্ধ, কিন্তু ওটা শুধু নিজেদের পরিবারের জন্যই বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আর একজন। মাঝহার আমার কাছে এসে এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে এতদিনে। এবার তাহলে ভাবো এবার সুস্থ হয়ে কি করতে পারে। আর এবারও ফিরে যা করবে, আশা করি আমার উপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইদের উপরে ভালোবাসা একটু চির ধরতে পারে। রিমির হাত চেপে ধরল হামজা। রিমি তার ছিটকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসায় চির ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন তাই না? আল্লাহ চালিয়ে ভস্ম করে দিক আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতে পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়েই গিয়েছে, তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষ শত্রুতা পুষবে, এটা আর এমন অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝহার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে, তার রক্ত ঝরার কারণে না আমি আপনাকে ক্ষমা করতে পারি, আর না কোনো বিবেচনা। শত্রুতা তো ওরা শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে। যেবার প্রথম আমি ছাত্রনেতা নির্বাচিত হয়েছিলাম, মাঝহারের ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানো ছিল, সেটা না পারায় এই শত্রুতার শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়া, তোমার চাচাতো ভাই বাপ এদের শত্রুতার আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম, প্রথমে রাজি হলো না। পরে রাজি কেন হলো জানো? আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব, আমার ক্ষমতা এবং জনপ্রিয়তা ভাগ পাবে ওরা। তা যখন হলো না, তখন একের পর আক্রমণ পেয়েছি কয় বছরে ওদের কাছ থেকে। কিছুই বলিনি কোনোদিন, কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো, তখন আবার নতুন করে জ্বলে উঠেছে তোমার বাপ চাচারা। এবার বলো শত্রুতা কারা পুষছে, আর এর সমাধানটা বা কি? কোনো সমাধান নেই, এভাবেই যতদিন চলে। আর এর পরেও তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর হতে বাধ্য হব বোধহয় আমি। রিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না। তখনই গান গাইতে গাইতে ঢুকলো জয়। হামজা ভাইয়ের হবে জয়, ও ভাবি গো। হামজা ভাই খারাপ লোক, জয়ের মালা তারই হোক। উড়ছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক, ও আমার ভাবি গো, ও প্রাণের ভাবি গো। হামজা হেসে ফেল। জয়ের পরনে দুধের মতো সাদা ধপধপে একটা লুঙ্গি, তার উপর ছাইরঙা শার্ট পরেছে। কোলে কোয়েল। কবি ঢুকেই কপালে হাত ঢুকে সালাম করলো। ওকে বসতে ইশারা করলো হামজা। তার পেছনে দুজন একটা মস্ত বড় অ্যাকোরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরে মেঝেতে রাখলো। এসব টেনে এনেছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলেই যাতে ওটাতে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলো। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা এবার তোর মাকে ডেকে আন। তোর মার কাদার পানি সোটে সবগুলো বালিশের তুলা পুষে গেছে। তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এ গালে ও গালে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কেঁদে ফেল। হুট করে কিছু মনে হতে কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস ওই বাড়ি গিয়ে? মেরেছিস সীমান্তকে, তারপর এনেছিস কোয়েলকে? মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না? তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে, তারপর মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে। তারপরেও কলজে ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা, নেকা কান্না দেখলে ডায়াবেটিস বাড়ে আমার, সুগার আছে নেকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধা ভাঙ্গা স্বরে জিজ্ঞেস করলো, জয়, ওই মাছগুলোকে বের করে খেলি আমি, বেল কোলে দাও একটাকে। তার আগে তোমাকে আমি পচা পানিতে চুবিয়ে রাখবো 10 মিনিট, এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেবো খেলার জন্য। তার আগে আমি তোর পেছনে দুটো লাথি মেরে খেলি, তারপর বাড়ি থেকে বের করে দেই, ঠিক আছে? শয়তানের লারে তোকে। শয়তানকে আমি লাড়ি, এটা আমার প্রিয় কাজ ব্রো। সীমান্তকে মেরেছিস? না, সুন্দর মতো জিজ্ঞেস করেছি কেন মেরেছিস তুলিকে।
তো কি বলল? কাম নাই করার মতো তো বউ পিটাইছে। আমারও কাম ছিল না হাতে, আমিও 2-4টা লাগিয়ে আসছি। পরে বাপের মার খাওয়া দেখে এই কোয়েলের ডিম কাঁদা ধরলো, তারে নিয়ে যাইয়া অ্যাকুরিয়াম কিনে দিয়ে শান্ত করছি। মিছিল কি হয়েছে সকালে? ঝামেলা হয়েছে কোনো? না, শুনলাম মাঝহার শালার পায়ে নাকি খাঁটি স্টেইনলেস স্টিল ঢুকাইছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা না। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরায় তো সবাই, এইটুকুই যথেষ্ট। মাঝহার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ করবে কাইল টাইল মনে হয়। রিমি এসে জয়ের পাশে বসলো, তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, খাননি সকালে? সেহরির সময় খাইছিলাম, আসলেই চরম খিদে রাখছে। ধুর, ও মাছ দিয়েন না, ডিমের টুকরো টুকু দেন। আপনারা তো আলহাত আসে কোথা থেকে? দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো। রিমি এক আজব চরিত্রে মেয়ে, সব কিছুকে ছাপিয়ে তার জিত। যে জয়ের উপর তার অসীম ঘৃণা, আজ তার সাথে মিছেমিশি মিল বজায় রাখছি হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝেও কোনো পত্রিকা দেখাবে না, বরং হে করে হাসবে। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবুত ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশ ভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক। বদনাম সহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারি নিখিল ভোটে মানুষের মনোনয়নে জিতেছে, এই সব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, তেরামি না করে গিয়ে দেখা করে আসিস। তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো। আঙ্গুল দিয়ে কাছের উপর খুঁচিয়ে বেশ জ্বালাতন করলো মাছগুলোকে। ভেতরে একটা গোল্ড ফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ আর একজোড়া কালশিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ড ফিশ সে একটা কিনেছে কেন সে ভালো জানে। বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকোরিয়াম কিনেছে, আবার রাগের সময় ওগুলোকে আগে ভাঙে। কবুতর, মাছ, খরগোশ যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি। বিকেলে গোসল করব, খাবো, যাবো ঠিক সন্ধ্যার আগে। 2-1 কুলকি টেনেও আসবো তাহলে। কলকি টানার খবর পেলে এক কোপে বলি দিয়ে দেবো। শুয়োরের বাচ্চা, যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি। সকালে একবার বমি করেছে মার্জিয়া। অন্তুর ফোনটা বেজেছিল দুপুরের দিকে। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটল। নিশ্চয়ই আব্বু ফোন করেছে, কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেভড নম্বর। তবু অন্তুর চোখ ভিজে উঠল। কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারোর নম্বর দিয়ে কল করেছে। কল রিসিভ করে কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছো? একটা কল করে জানিয়ে দেয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার ওপর টান নেই, তবে জলজান্ত একটা মানুষ উধাও হয়ে গেলে একটু ভাবনা তো হয় নাকি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে বলে চলো, তো কখন আসবে বাড়িতে? আর ভরাটা এক ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তার চিরপরিচিত এটা নয়। পিপাসার্ত মুখে চুপ রইল অন্তু। তার ঠোঁট ফাটফাট করছে। কথাটি ছিল এমন, বেশি প্যাচাল না পেরে যে ঠিকানা বলছি সেখানে চলে আসিস। আর একটা পাখিয়ে যেন সাথে না আসে বা জানতে না পারি কিছু। সংক্ষিপ্ত হুমকি বাণীটি কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো, সেখানে একটা ঠিকানা লেখা, কাহারোল থানার নয়াবাদ মসজিদ। রাবেয়া জাকাচ্ছেন ওকে অনবরত, বারবার প্রশ্ন করছেন। অন্তু নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তুর মাথায় এলো ঠিকানায় উল্লেখিত জায়গাটা ঢ্যাপা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করেছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। রাবেয়া প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসলো। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একটা পাখিও যেন টের না পায়। তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক FBI অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়।
ততক্ষণে অন্তু ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টেপে নিস্তেজ হাতে মুখটা ওনার প্রান্তে আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করল। অন্তু জবাব দিল গাছাড়া ভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়, তবুও যথাসম্ভব শান্ত সে। অন্তুকে জিজ্ঞেস করল, আপনি ভয়েসটাকে চেনেন অথবা আগে শুনেছেন? না। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসেছিল। বাহাদুরি করে একা যাবেন, ঠিক আছে? এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এই বাড়ির কার পালা? অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনেই আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা বিস্কুটও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর। কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাবার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিট খানেক অন্তুর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল। গড ব্লেস ইউ। বাসেরহাটের উপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি আধা ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতর এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশে লোক আসলো, ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে। হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন তালুতলে পদদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে। দুপাশে বন জঙ্গলি এলাকার মতো, এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসলো। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের উপর এবং অনিশ্চিত আগামীকালের উপর। আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেচড় মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। অন্তু চাইল শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারীমন মচকে যাচ্ছে। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেওয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে গা লাগিয়ে হাঁটছে। এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতেই চোখ অন্ধকার দেখল। খুবচি মতো ভেতরটা বিচ্ছির গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথার চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট কুলানো দুর্গন্ধের সৃষ্টি করেছে। শীতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করে ছোঁয়ার চেষ্টা করলো। অন্তু কিছুর করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী। অল্প হলো তার সামনে কোনো অনেক টিকা নয়, কিন্তু আজ এসব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ ওঠানোর জীবনের জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধু মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাত উঠছে না। শরীরে কম্পন ধরেছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তঃসত্ত্বাটা বাজেভাবে ঢেকে পড়েছে। অর্থাৎ এই সমাজে খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা সাধ্যের বাইরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পালো, কিন্তু মুস্তাকিন সে একজন এফবিআই অফিসার। তার কাছে নাকি হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং কাজ চলছে, কারা ভালো আছে চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে। খারাপরা ভালো আছে, একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাবার পর অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কয়েদি বন্দি করে দেওয়া হবে। নারীমন আতঙ্কে গুংড়ে উঠছিল, কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে
রুম টপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ এতক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুম টপ পুরনো, সবুজে শ্যাওলা পড়েছে। পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। রুপটপে পা রেখে মাথা তুলে আশপাশ দেখলো। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক অনেকটা খিলানোর মতো, পাটাগুলো যেন ফনা তুলে আছে। ঠোঁটে প্যাচ প্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চেনে। চারদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রূপটপটাকে বাইরে থেকে পূর্ণ পরিত্যক্ত জায়গা বলে মনে হলো। এখন বুঝলো এক অভিজাত বৈঠকখানা চেয়ে কম নয় এটা। গোলাকার শাড়ি করে সাজানো সোফা সেট, সেন্টার টেবিল, টেবিলের উপর শাড়ি ধরা মদের বোতল, ড্রিঙ্ক প্লাস সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিট লবণ, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেল। আলো জ্বলো। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি মেল অন্তুর গোটা শরীরে। যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পেছন ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে পেছনে ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে ওঠে, বিদ্যুতের মতো ধাক্কা খেল যেন অন্তুর ওপর। জয়। অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটির প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল, সেসবের জোরে এসব করছে। অথবা অন্তুকে দমাতে অনেক প্রশ্ন, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। চট করে জয় চট করে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো হাসছে, সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্টু হাসির প্রকট। হাতে ধোয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে পড়ল। ওকে, ওরে এখানে নিয়ে আইছেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে। তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তু একদৃষ্টে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করল, তোরা এখানে আনছে কেন পলাশ ভাই? প্যাচ প্যাচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জলজলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানোর মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো সেই দিকে তাকে। জয় খেয়ে উঠল। ওরে কেন নিয়ে আসছেন এইখানে? এইটা জিগাইছি, ওর কি কাম এইখানে? পলাশ তখনও অন্তর দিকে চেয়ে। জয় দুই ভোরুর মাঝে আঙ্গুল ঘষে দাঁত খিঁচল। পলাশ ভাই কিছু জিজ্ঞেস করতেছি, হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস। বাজারের প্রতিটা দোকানে কষের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে। আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডেতেই বিচরণ করে সাধারণত। অন্তর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষটাকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দূর তো সুদসহ টাকা জোগাড় করা সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ বাচ্চার জমির দলিল, ঘর বাড়ি, ব্যবসা সব শেষে যান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছি অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তু খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ এসে জয়ের দিকে তাকালো। এত জ্ঞান ব্যস্ত হইতেছিস বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কি সব আউল ফল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেয়? বোকার দল সবগুলো। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাকে দুটো চুমুক দিল। আস্তে করে অনা আগ্রহী স্বরে জিজ্ঞেস করলো, অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে নাকি আপনার কাছে? এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে, চোখ দুটো জল জল করে চলছে। সেই হাসিতে রহস্য মেশানো, কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গাল
তার গলা জ্বলছে আজ। মদে অল্প সোডা এবং পানি না মেশালো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারল না। পিছনে আরো দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে যখন তখন গল গল করেই বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরে। বোরকা এবং নেকাবের উপর দিয়েই যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক পানাহা চাই এসব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। তোমারে কেন নিয়ে আসছি এখানে? বলেননি এখনো। তুমি চেনো আমারে? কেন এনেছে আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে। সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই কই নাই অন্তিক। হ্যাঁ, তোমার ভাই যখন বউয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবসরে কইছিলাম বউয়ের গয়না দরকার নাই, বউডারে আনলেই পারতি, টাকার পরিশোধ করা লাগতো না। স্যামরা দেখলাম জ্বলে উঠছিল, অথচ টাকারও প্রয়োজন, কিছু বলবার পারে নাই। অন্তু অবাক হলো, বুক ভার হলো, অনুভূত হলো। পরে কইল, না আমি গয়নাই রাখতে চাই ভাই, দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফোনের আগেই শোধ করে দেব। শালার সওয়াল পারল তো না, সেই হয়রানি পেরেশানি হইল। দোকানটাও গেল, রাখতে পারল না। শেষ পর্যন্ত দুদিন আগে নাকি নিজেও পালাইছে। অথচ তোমার আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটারে নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর ওপর। জানতাম না যে তুমি এত সুন্দরী, জানলে অন্দিক ছামড়াটার সুদ আসল চাঁদা দোকানের কামাইয়ের ভাগ সবটা মাফ করে দিতাম। মেয়ে লোকের উপর কিচ্ছু নাই, কারবারও না। আমি মেয়ে লোকের খাতিরে বহু ত্যাগ করবার পারি। অন্তুর শরীর কাঁপছে থরথর করে। নিজের উপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবে শান্ত হতে পারছে না। কোনো মতে জিজ্ঞেস করলো, আমার আব্বু কোথায়? কথা তো শেষ হয় নাই। শোনো, অন্তিক স্যারাডা আমার থেকে লুকায়ে না পালায় যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপডারও এত ভোগান্তি হইতো না। আমি জানতামই না তুমি এরম। অন্তুর কলিজাটা স্যাত করে উঠল। অনিয়ন্ত্রিত ভাবে চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে পড়ল। এই জানোয়ারের বাচ্চা, কি বলি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি চরচর করে গড়িয়ে পড়ল নেকাপের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরলো, বকে উঠল পিপির করে। শালির ধার কমবে না তবু। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে। এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্তারাসরা পিশাচদের আরেক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে অন্তুর হাতটা ছাড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝাটকা মেরে হাত ছড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘৃণা আসলো নিজের শরীরের উপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুফানো কানে নেকা ভিজে উঠল। জয় সোফায় ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে সে দেখছে। তার হাতে স্বল্প মাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তু দৃঢ় বিশ্বাস জাগলো জয় সব জানে, সব। তবু কেন নাটক করলো প্রথম দিকে? আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারের মতো নাই শুনতে লাগলো। আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু সব কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝ ছড়ে ডেকে ওঠে অন্তু আবার। আব্বু, আব্বু, আব্বু। পাগলের মতো এদিক ওদিক খুঁজলো আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও অসহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রূপটপের একপাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরার চাহিদায় উতলা হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তর আর্তনাদ এক একবার কানে যাচ্ছে, আর কামনার তাড়নায় আগুনে কেরোসিনে ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জল জ্বলে হেসে ওঠে, ওরকম হেসে বলল,
আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়, অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো, নেয়া দেয়া। তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না? পারে, আমি বুঝতে পারছি। অন্তিকের টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলেনি, আমি সাথেও আনিনি। কথা দিচ্ছি আগামী। পলাশ আঙ্গুল তুলে অন্তুর ঠোঁটে নিকাপের উপর দিয়ে চেপে ধরল। হুশ, এত কথা না, আমি চেয়ে নেই, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল, তার সরলতা ব্যর্থ গেল বোধহয়। পলাশ খুব সাবলীল ভাবে পড়ল, মেকআপটা খোলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বোঝালো, লেনদেন, আমি তোমার মুখ দেখবো, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হল অন্তু। নির্বাক চোখে দেখলো পলাশকে। পলাশ এগিয়ে যায় আর একটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর ওপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের থাবায় পুড়ে অন্তুর পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশের সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারী দেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের উপরে গলার নিচে লেহন করার মতো হাত বুলায়, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে। অন্তু হাত মোছানোর বৃথা চেষ্টা করলো না। চোখ দুটো বুঝে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পাথরের চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে ওঠে অন্তু, আল্লাহ! অন্তু হার মানল। আমি খুলছি নিকাব, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলতে, খুলো না। সে অন্তুকে বাধ্য করলো। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তুর হাত কাঁপছে, নেকাব অবধি উঠছে না। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীর উপর ঘৃণা লাগছে। এই শরীরে বিভিন্ন জায়গা আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে এক পেশে নষ্ট বলেই মনে হচ্ছিল তার। তবু কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের উপর। ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো গুমট করে তুলছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল। এবার এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতেছি, ওইটার পিছনে সাহস দেখায় আবার চুপ করে আসো, ঠিক না? হাত বাড়াই পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার। তবে খেয়াল করে দেখলো তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধহয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার। তবু অন্তর বোধহয় সে ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল এলো অন্তর নিজের উপর। জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে, অন্তুকে এত লোক দেখবে যে চেহারাটা তার নিজের পছন্দ, কিন্তু বাধা দিল না। এখন নেকআপটা খুলে ফেলে অন্তুর চেহারা দেখতে পাবে সে। দু চোখ তার অধীর অপেক্ষা। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতে থাপে এলো। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে সজোরে আঘাত হানে। হাতটা গিয়ে পেছনে খচখচে দেওয়ালে। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি, নাকামি মারাস। একটানে খুলে নয়, বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে, যে আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, আর নজর ফেরে না। পলাশ ছটকা খেয়ে অল্প সরে দাঁড়ায়। অন্তুকে ভালোভাবে দেখার জন্য মেয়েটার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা, অথচ পানি করাচ্ছে না। মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় এবং অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো। সেই মুহূর্তে পলাশ হাসছে। তার হাসি কথা বলছে জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তুর সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিশার জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে।
কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যানটার পাশে রেখে হাত ঘুরিয়ে হাঁ করে শ্বাস ফেল। অন্তু আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো ছাগল যদি জবাই হয়ে গেল, সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের আর কি কিছু যায় আসে? পলাশ হেসে উঠল এবার শব্দ করে। আরে বাস, তোমার বাপের ঘরে যে এরকম একখান আইটেম আছে জানলে কি আর বেচারা। অন্তুর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনী পণের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আব্বু বিষয়টা সহ্য করতে পারবে? নেকাবের এক অংশ ছিঁড়ে পলাশের হাতে গিয়েছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। সে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল, তা সে নিজস্ব হাতে আস্তে করে খুলে ফেলে দিল অন্তু। এখন শরীরে বোরকা, বুকের ওপর এক টুকরো ওড়না আছে, সকলে দেখছে তাকে। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মুচড়ামুচি শুরু করছে। অন্তু বাহাতে তর্জনী ও মধ্যমা আঙ্গুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায় আকাশের দিকে তাকে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করলো। জুতোর দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে চাঁদের ঘরে প্রবেশ করলো। সে জায়গাটি আলোকিত, তার পাশে অন্ধকারের ভেতর বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে চাঁদের দেওয়ালের সাথে ঠেকে দাঁড়ালো। শরীরটা থরথর করে কাঁপছে আবার। অন্তু হাউমা করে কেঁদে উঠল, মুখে হাত চেপে ধরে, কিন্তু আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথরে কাঁপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক। ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থ্যাতলানো প্রায়, শার্টের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ। টলছেন উনি, চোখ খুলে রাখতে পারছিলেন না। ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেয়েদের রাঙ্গানো দাড়িওয়ালা থুতনিতে গভীর থ্যাতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তু পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের ধাক্কায়। মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব কড়া ড্রাগ ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলাকাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা হালকা, বুকের ওনা ঠিক নেই, মুখে পদ্মা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখারির মতো ভিক্ষা চেয়ে উঠলেন। ও পলাশ, আব্বা আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ, পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ, ওরে ছাড়ো। তুমি আমাকে মারো। ও পলাশ, আমাকে মারো, দেখবে ঠিক অন্তিক আসবে। তুমি আমাকে আরো মারো পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডাবল দেব পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশা আচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধ হয়। জয় একদৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিতে জ্বলে উঠল। ও মার খেয়েছে, কতবার কতভাবে মার খেয়েছে। শরীরে বিভিন্ন স্থানে বাঁশসুই গাঁথা হয়েছিল। তার উপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা পিঠ লবণের গুঁড়ো ছিটাতো। খুব চিৎকার করছে জয়, বন্ধ করে। কই, কেউ তো বলেনি সেদিন, বাপ ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত সব। জয় কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনো আছে শরীরে। এখনো রাত চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ বাঁকিয়ে হিপ্পনের উপরে কোমর সংলগ্ন পশেরুকাতে টান ফেলা হতো। তার চিৎকার করে উঠে স্টেটনল রড ঢুকিয়ে কতদিন হাসপাতালে বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে কান, নাক, এমনকি চোখের পানির সাথে রক্ত ভেসে আসতো। তারপর এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত। তোর তখন ছোট প্রায়, সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপেরকে এমনই। বাপেরা কি এমনই হয়? সব বাপ। তাহলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ার নষ্টামি করে বেড়ানোর জন্য। ঢোক গিল জয়, 2 ঢক মদ গিল। হিংসে হচ্ছে অন্তুর ওপর, ঘেন্না আসছে।
এই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে, আজ অন্তুও অপমান হয়েছে, বাঁচাতে যায়নি জয়। শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসলো। কাকা, ডাক্তার কষাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাইলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষ, গরু, সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন হাজার রোগীর মৃত্যুর ঘোষণা দেয়, হাতের পালস চেক করে। তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচায়ে কাঁদে। সেখানে কোনো একজনের কাঁদা বিশেষ লাগার চান্স আছে। কষাইয়ের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়। তাই বলি কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মাইয়াডারে ভাল লাগছে, সুন্দরের কাছে সকলে কাবু। আমিও মাইয়াডারে দেন, সব মাফ। আমজাদ সাহেবের বোধশক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো, অনেক মেয়েরা কাজ করে সেখানে। মানে বুঝতে পারতেছেন আমি কি বলছি। আপনাদের এত অভাব, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের উপর। ডিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের উপর পড়ল। পলাশ অন্তুর কাঁধে নিজের মাথাটা রাখে জোর করে, কুকুর যেমন গন্ধ শুকিয়ে ওভাবে নাক টেনে বিচ্ছি আওয়াজ করে মুখ দিয়ে। অন্তুর হাতের যেখানটি পলাশ টেনে ধরেছিল সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবার উপক্রম। অন্তুর এরই মাঝে নিজের উপর তাচ্ছিল নয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে চায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল, এরা কি করেছিল, সেসব যার এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যগুলোকে আর সিনেমার দৃশ্যের নাম দেয়। পলাশ হাত এক হাতে অন্তর চুলগুলো মুঠো করে ধরে অপর হাতে অন্তর কোমরটা পেঁচিয়ে ধরল। নাকটা অন্তর গলার সাথে ঘষল একবার, খুব আরাম করে। জয় উঠে দাঁড়াই চট করে। সারেন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, সারেন সারেন, ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো। এবার অন্তর চোখ বুজে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে, ঘেন্নায় চেহারাটা কুচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই। সারেন ওরে, আর দরকার নাই, এই যথেষ্ট। আর না, ও বিরক্ত হচ্ছে মনে হয়। চুপচাপ গিলে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে। ভাই সারেন ওরে, ছাড়তে বলতেছি আমি। উচ্চ লুকানো জিত জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল, স্যার, ছাড়তে বলতেছি না স্যার। পুরো রূপটপ কম্পিত হয় সেই স্বরে। একদম কুমট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, যেতে বেসামাল। অন্তুর হাতটা তখন পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন। ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। জয়, আমি জানি তুই খেপা, তবে পাগল বা বোকা না। ও এখন আমার জিনিস, আমি কি তুই জানিস? তুই তো এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস, হুশ আছে? একটা মাগিরে ছড়াইতে তুই কেমনে কি জয় আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই, আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হইছে আপনি ধরবেন, এরপর যা মন চাই করবেন, পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসুলুটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভিতরে কেমন জানি শুয়োর নাচতেছে ভাই, মন চাচ্ছে সবগুলারে একদম ছিঁড়ে ফেলি। আপনার ইচ্ছে হইছে আপনি ওরে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন, এটা আপনি শুনতেছেন না, এইটা সমস্যা। একবার না কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্ত পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে। জয় খিচে এক টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনে শার্ট উছিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পাই আব্বুর কানসহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে
সিগারেট থেকে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তুর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত সৃষ্টি করেছিল। তখন কেমন লেগেছিল। আব্বু আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখে মৃদু আলোতে জলজল করে উঠল, মুখে সেই প্যাচপ্যাচে হাসি, যা দেখতে ভীষণ রকম ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল। জয় হেসে ফেলল, পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশুদিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝহারের মতো যদি 2000ও উপস্থিত থাকে, আমি জয় আমির 1000-1000-এর মাঝে 100 করে লাশ বিছাবো। তাই দেখবেন নাকি 900রা ওদের জানাজায় উপস্থিত হবেন, গন্ডগোল করার কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল। আরমিন, দ্রুত উঠাও তোমার বাপকে, আমরা বের হব জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক খাবলি থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্তু বলে উঠল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারোর সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল, সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরো চমৎকার করে হাসলো। অন্তুর ওড়না তুলে মুখে থুতুটুকু মুছে আরো সুন্দর করে হাসলো। তুমি আমায় থুতু দিলে, তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করলো জয়। কিন্তু এখন ওঠো জলদি, 1000 হোক আমি একা। পিস্তলেও যদ্দূর সম্ভব বড় জোর 2টা বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো দ্রুত, ওঠো। আমি সাহায্য করবো তোমার বাপরে উঠাইতে।